আমাদের নেক্সট কোর্সগুলো কিন্তু এই প্ল্যাটফর্মে লঞ্চ হবে, ত্রিপলি একাডেমি, ই একাডেমি। হ্যাঁ, এটা খুঁজে পাইতে হইলে তোমাকে কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের পেজ, এখানে হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের এবং এই যেগুলো ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্ট রিলেটেড কোর্সগুলো কিন্তু নেক্সট টাইম লঞ্চ হবে। তোমরা কাইন্ডলি ফলো দিয়ে রাখবা আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেল আছে এই নামে। কাইন্ডলি আমাদের পেজ অ্যান্ড হচ্ছে ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট আপডেট পাওয়ার জন্য। ওকে, তো অষ্টম অধ্যায়ের নামটা উপরে লেখা আছে, বেসিক ইলেকট্রনিক্স অষ্টম অধ্যায়, ট্রানজিস্টর বায়াসিং অ্যান্ড স্টেবিলাইজেশন। তো এখানে আমরা স্টেবিলাইজেশন নিয়ে খুব বেশি কথা বলবো না, আমরা বায়াসিং নিয়ে মূলত কথাবার্তা বলবো। তো বায়াসিং নিয়ে কথাবার্তা শুরু করার আগে আমার প্রথম পৃষ্ঠায়, অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় যে টপিকটা আসে সেটা হলো লোড লাইন। হ্যাঁ, তো লোড লাইন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এসি লোড লাইন আর একটা হচ্ছে ডিসি লোড লাইন। এগুলো নিয়ে আমি বলছিলাম প্রথম ভিডিওতে। তো এসি লোড লাইন কখন তৈরি হয়, আমরা জানি হচ্ছে ট্রানজিস্টরে বায়াসিং করা হয়। হ্যাঁ, বায়াসিং এক জিনিস আর হচ্ছে সিগন্যাল দেয়া, ইনপুট দেয়া আরেক জিনিস। ইনপুট সিগন্যাল হিসেবে তোমার ট্রানজিস্টরে দেয়া হয় অল্টারনেটিং কারেন্ট বা এসি, আর বায়াসিং হিসেবে দেয়া হয় হচ্ছে তোমার ডিসি। ঠিক আছে, ইনপুট সিগন্যাল হিসেবে আমরা দেই এসি আর বায়াসিং হিসেবে আমরা দেই হচ্ছে ডিসি। ঠিক আছে, তো যখন ইনপুট দেয়া হবে না সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে জিরো সিগন্যাল কন্ডিশন বা উইদাউট ইনপুট কন্ডিশন। ইনপুট দেয়া হয় না বলতে কি বোঝায়, অর্থাৎ এই সার্কিটে, ট্রানজিস্টরের সার্কিটে কোনো এসি সিগন্যাল দেওয়া হয় না। ইনপুট দেওয়া হয় না বলতে কি বোঝায়, কোনো সিগন্যাল কি বলে অল্টারনেটিং কারেন্ট সার্কিটে কোনো তোমার হচ্ছে সিগন্যাল দেওয়া হয় না বা এসি অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই দেওয়া হয় না। আর হচ্ছে তোমার ইনপুট সিগন্যাল হিসেবে যেহেতু এসি ব্যবহার করা হয়, ট্রানজিস্টরের আউটপুট থেকেও কিন্তু আমরা এসি সিগন্যালই পাই, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। আর বায়াসিং হিসেবে বা ইনপুট বায়াস এবং আউটপুট বায়াস কিন্তু তোমার দেয়া হয় হচ্ছে, বায়াসিং হিসেবে দেয়া হয় হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, বায়াসিং হিসেবে দেয়া হয় হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। ওকে, বোঝা গেছে? ওকে, সো আমরা ওকে, তো তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় লোড লাইন নিয়ে আলোচনা করা হয়েছে। লোড লাইনে দুইটা বিষয় থাকে। হ্যাঁ, লোড লাইনটা আসলে একটা কার্ভ, এই যে এখানে ডান পাশে যেটা দেখতেছো এটা হচ্ছে একটা লোড লাইনের কার্ভ। এই কার্ভে দুইটা জিনিসের থাকে, মানে কম্পেয়ার করা হয়। একটা হচ্ছে ভিসিই, এটাকে আউটপুট ভোল্টেজ বলা হয়। ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজ যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই বলতো ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজ কি, তখন জেনারেলি ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজ হয় কমন বেস বাদে ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজ হয় ভিসিই। ওকে, আর হচ্ছে আউটপুট কারেন্ট হয় হচ্ছে আইসি, আউটপুট কারেন্ট হয় আইসি। তো লোড লাইনটা তৈরি হয় হচ্ছে তোমার ট্রানজিস্টরের আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ এর রেসপেক্টে যে কার্ভ তৈরি করি আমরা, যে লিনিয়ার রেখা তৈরি করি, লিনিয়ার রেখা বলতে কি বোঝায়, সরল রেখা আর কি। হ্যাঁ, তো লোড লাইনটা কীরকম হয়, লোড লাইনটা হয় এরকম ভাইয়া, লোড লাইনটা হয় এরকম। হ্যাঁ, এটা হচ্ছে কার্ভ, এখানে কি থাকে, এটা হচ্ছে লোড লাইন। ওকে, আচ্ছা, তো এই প্রান্তে থাকে হচ্ছে আইসি যেটা হচ্ছে ইনপুট কারেন্ট, আর এই প্রান্ত থাকে হচ্ছে ভিসিই যেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আর এর রেসপেক্টে যে লাইনটা টানা হয় সেই লাইনটাকে বলা হয় লোড লাইন। ওখানে তোমরা হচ্ছে, এটা হচ্ছে ডিসি লোড লাইন। তো কখন এসি লোড লাইন আঁকা যায় আর কখন ডিসি লোড লাইন আঁকা যায় ভাইয়া? কখন এসি লোড লাইন আঁকা যায়, কখন ডিসি লোড লাইন আঁকা যায়? যখন তোমার হচ্ছে ট্রানজিস্টরে ইনপুট সিগন্যাল অর্থাৎ এসি সিগন্যাল দেয়া হয়, তখন যে আমরা আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজের কার্ভ পাই সেটা হয় এসি লোড লাইন। আর যখন জিরো সিগন্যাল অবস্থায়, জিরো সিগন্যাল মানে তখন কোনো এসি সিগন্যাল দেয়া হচ্ছে না, ট্রানজিস্টরে কোনো এসি সিগন্যাল দেয়া হচ্ছে না, জিরো সিগন্যাল অবস্থায় যে কার্ভটা আমরা পাই সেটা হয় তোমার
ডিসি লোড লাইন। তো ডিসি লোড লাইনটাই বেশি আসে, এসি লোড লাইন তেমন একটা আসে না। তো ডিসি লোড লাইন হয় কি জিরো সিগন্যাল অবস্থায়, এটা কিন্তু শর্ত, এটা শর্ত জিরো সিগন্যাল অবস্থায়, অর্থাৎ ট্রানজিস্টরে কোনো এসি সিগন্যাল দেওয়া হয় নাই, সেই অবস্থায় ট্রানজিস্টরে আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজের যে সংযোগ সরল রেখা বা লিনিয়ার রেখা, সেই রেখাটাকেই বলা হয় লোড লাইন বা ডিসি লোড লাইন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এতটুকু গেল। এরপর আসো কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট এ যাওয়ার আগে, কিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো। কিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো। এটাকে আরেকটু ছোট করে উপরে তুলে দেই, তাহলে আমার এখানে জায়গা তৈরি হবে। হ্যাঁ, সরি, ইনপুট সিগন্যাল। ওকে, লোড লাইন আঁকার জন্য, লোড লাইন আঁকার জন্য তোমার হচ্ছে একটা সমীকরণ দরকার হয়। এটাকে বলা হয় ট্রানজিস্টর, ট্রানজিস্টর আউটপুট ইকুয়েশন। ইকুয়েশনের বাংলা হচ্ছে সমীকরণ। ট্রানজিস্টরে একটা তোমার হচ্ছে ইউনিভার্সাল আউটপুট ইকুয়েশন আছে, যেটা আমরা এই ক্লাসে দেখব। হ্যাঁ, সেই আউটপুট ইকুয়েশনটা হলো ভিসিই ইকুয়ালস টু, ভিসিই ইকুয়ালস টু হচ্ছে ভিসিসি মাইনাস আইসিআরসি। এটা হচ্ছে ট্রানজিস্টরের একটা সমীকরণ। এটা হচ্ছে কি ট্রানজিস্টরের একটা ইউনিভার্সাল আউটপুট সমীকরণ। ট্রানজিস্টরের একটা ইউনিভার্সাল আউটপুট সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, ট্রানজিস্টরের ইউনিভার্সাল আউটপুট সমীকরণ হচ্ছে এটা। ওকে, এই সমীকরণটা আমার মনে রাখতে হবে। এই সমীকরণ দিয়েই মূলত ডিসি লোড লাইন আঁকা হয়। এই সমীকরণটা দিয়ে কি করা হয়, ডিসি লোড লাইন আঁকা হয়। কিভাবে আঁকা হয় আমরা একটু যদি দেখি, আমরা যদি একটু দেখি, এটাকে আমরা এখানে নিয়ে যাব আর একটু ছোট করে ফেলবো। ওকে, এটা হচ্ছে আরেকটা অংশ, আউটপুট। ওকে, তো আমরা এখন দেখব আসলে ডিসি লোড লাইন আঁকার পদ্ধতি। এই টপিকটাও তোমাদের বইয়ে আছে, এটা হচ্ছে 8.4-এ দেখবা, 8.4-এ দেখবা এই টপিকটা, এই টপিকটা। তো ভিসিই এর মান আমরা কিভাবে পাই, ভিসিই এর মানটা আসলে কিভাবে পাই, এটা তো ভিসিই এর কার্ভ, কিন্তু এই মানটা আমরা কিভাবে পাইলাম? হ্যাঁ, এই মানটা আসলে কিভাবে পাইলাম, এই মানটা আসলে কিভাবে পাইলাম সেটার জন্য কি করতে হয়, দুইটা কন্ডিশন। কন্ডিশন 1-এ কি করতে হয়, কন্ডিশন 1-এ হচ্ছে আইসি ইকুয়ালস টু 0 ধরতে হয়। তো এই সমীকরণে যখন আমি আইসি ইকুয়াল টু 0 বসাবো, তখন আসবে হচ্ছে ভিসিই ইকুয়ালস টু ভিসিসি। হ্যাঁ, অর্থাৎ ভিসিসি কোনটা, ভিসিসি হচ্ছে এই যে এটা, ট্রানজিস্টরে যে ভোল্টেজটা দেয়া হয়, ট্রানজিস্টরে যে বায়াসিং ভোল্টেজটা দেয়া হয় ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করার জন্য, সেটাই হচ্ছে ভিসিসি। তো যখন আমি আউটপুট কারেন্টকে 0 ধরবো কন্ডিশন 1-এ, তখন আমরা এই ভিসি এর একটা মান পাবো, যেটা হচ্ছে ভিসিসি, ভিসিসি এর সমান। ওকে, তো কন্ডিশন 2-তে কি করা হয়, এই মাইক্রোফোন অফ করে নাও, নয়েজ আসতেছে। কন্ডিশন 2-তে কি করা হয়, কন্ডিশন 2-তে তোমার ভিসিই ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু 0 ধরা হয়। তো ভিসিই এটা যখন আমরা এই সমীকরণে আবার বসাবো, তখন আসবে হচ্ছে 0 ভিসিসি মাইনাস আইসিআরসি। ওকে, তো এখান থেকে যদি আমি আইসি এর মানটা বের করতে চাই, সেটা আসবে হচ্ছে, আইসি এর মানটা আসবে হচ্ছে ভিসিসি বাই আরসি। ঠিক আছে, ভিসিসি বাই আরসি। তাহলে এই আইসি এর মানটা কোনটা, আইসি এর এই যে এই মানটা হচ্ছে, এই মানটা হচ্ছে ভিসিসি বাই আরসি। অর্থাৎ যে ভিসিসি আছে, এটাকে আরসি দ্বারা ভাগ করলে যেই কারেন্টটা পাবো, যে আইসিটা পাবো, সেটা হচ্ছে এটা।
তো এটা একটা মান পাবো, এটা একটা মান পাবো। এই দুইটা ভ্যালু বা বিন্দুকে যখন আমি সংযোগ করব, সংযোগ করলে একটা স্ট্রেট লাইন পাবো, সংযোগ করলে একটা স্ট্রেট লাইন বা সরলরেখা পাবো, সেই লাইনটাকেই বলা হচ্ছে ডিসি লোড লাইন। সেই লাইনটাকে আমরা কি বলছি? সেই লাইনটাকেই আমরা বলছি ডিসি লোড লাইন। সেই লাইনটাকে আমরা কি বলছি? ডিসি লোড লাইন। তো ডিসি লোড লাইন মূলত হচ্ছে তোমাদের এখন লাগবে না, যারা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সে আছো, তোমরা যখন ডুয়েট অ্যাডমিশন বা জব প্রিপারেশনে যাবা তখন ট্রানজিস্টর রিলেটেড ম্যাথ করতে হবে। তো ট্রানজিস্টর রিলেটেড ম্যাথের ক্ষেত্রে অনেক সময় আঁকতে বলে ডিসি লোড লাইন আঁকো, তখন হচ্ছে এই সবগুলো, এই সমীকরণটা দরকার হবে। এই সমীকরণে একবার আইসি জিরো ধরে এই ভিসিইর মানটা বের করবা, এখানে বসাইতে হবে। এরপর হচ্ছে একবার ভিসিই জিরো ধরে আইসি এর মানটা করবা, মান বের করে এখানে বসাবা। তারপর যখন একটা লাইন টানবা তখন যে লাইনটা বের হবে সেটা হচ্ছে, যে সরলরেখাটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ডিসি লোড লাইন। ওকে, এরপর আসো কিউ ফ্যাক্টর। হ্যাঁ, এই ডিসি লোড লাইনে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কিউ ফ্যাক্টর। হ্যাঁ, কিউ ফ্যাক্টরটা আসলে কি? কিউ ফ্যাক্টরটা হচ্ছে ডিসি লোড লাইনের ভিতরেই একটা বিন্দু, যেই বিন্দুতে তোমার যেই বিন্দুতে দুইটা স্থানাঙ্ক থাকে, ভিসিই আর হচ্ছে আইসি। হ্যাঁ, তো এই কিউ ফ্যাক্টরটা কিভাবে ডিফাইন করা হয়? যখন ধরো এটা একটা ট্রানজিস্টর না, এখানে একটা ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরে আমি কোনো ইনপুট দেই নাই, জিরো সিগন্যাল অবস্থায়। ডিসি লোড লাইন কখন পাই? যখন জিরো সিগন্যাল থাকে, যখন আমরা কি করি না, ট্রানজিস্টরে ইনপুট সিগন্যাল দেই না, শুধু বায়াসিং দেই। হ্যাঁ, তো এই অবস্থায় আমি ইনপুট সিগন্যাল দেইনি, ইনপুট সিগন্যাল না দিলে হ্যাঁ তখন হচ্ছে ভিসি এর একটা মান থাকবে আউটপুটে এবং আইসি এর একটা মান থাকবে, এটার একটা মান থাকবে, এটার একটা মান থাকবে। এবং সেটাকে যদি আমি কার্ভ, আউটপুট কার্ভ দেখছো না ট্রানজিস্টরের, তোমার হচ্ছে ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখছো, ট্রানজিস্টরের কিন্তু ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ আছে। ট্রানজিস্টরের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভের আউটপুট কার্ভ আর ইনপুট কার্ভ কিন্তু দুইটা আলাদা। হ্যাঁ, যদিও আমি তোমাদের এই কার্ভগুলো পড়াই নেই, কারণ আসে না, তোমরা বই খুলে দেখতে পারো, এইগুলো কার্ভ আছে। হ্যাঁ, তো আউটপুট কার্ভগুলো এরকম হয়, আউটপুট কার্ভগুলো এরকম হয়। হ্যাঁ, এরকম হয় আর কি, এক এক রকম ইনপুট দিলে আউটপুট এক এক রকম কার্ভ হয়। হ্যাঁ, এক এক রকম ইনপুট দিলে আউটপুটে এক এক রকম কার্ভ চলে আসে। তো সেগুলা আমাদের দেখার বিষয় না, কিন্তু এই জিনিসটা আমি কই দেখব? জিরো সিগন্যাল অবস্থায় একটা ভিসি এর মান পাবো, জিরো সিগন্যাল অবস্থায় একটা কি পাবো? ভিসিই এর মান পাবো, এবং জিরো সিগন্যাল অবস্থায় একটা আইসি এর মান পাবো। সেটা দিয়ে একটা কার্ভ যখন আঁকবো এই ডিসি লোড লাইনের উপর, সেই কার্ভটা যেই বিন্দুতে সেট করবে, সেই কার্ভটা যেই বিন্দুতে সেট করবে, এই বিন্দুতে সেট করছে না, তো এই বিন্দুতে সেট করলে এই বিন্দুটাকেই বলা হয় কিউ ফ্যাক্টর। হ্যাঁ, অর্থাৎ এই বিন্দুতে যদি তুমি একটা আঁকো, রেখা আঁকো, এখানে যদি একটা রেখা আঁকো, হ্যাঁ, তো এখানে হচ্ছে তোমার একটা মান পাবা, আইসি এর একটা মান পাবা, এখানে আরেকটা ভিসিই এর একটা মান পাবা। সেই মানটাই হচ্ছে জিরো সিগন্যাল অবস্থার মান। সেই মানটা কি? জিরো সিগন্যাল অবস্থার মান। তো ওই মান পাওয়ার ফলে যে আউটপুট কার্ভটা হবে, সেই আউটপুট কার্ভটা ডিসি লোড লাইনের যেই বিন্দুতে সেট করবে, সেই বিন্দুটাই হচ্ছে কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। বুঝা গেছে? ওকে, তো এই হচ্ছে তোমার লোড লাইনের ইতিহাস কথাবার্তা। যদিও এটা হচ্ছে তোমার এই অধ্যায়ের মূল টপিক না বা মেইন টপিক না, মেইন টপিকে আমরা মাত্র ঢুকবো। তো এই জিনিসগুলো এত ডিটেইলে পড়াইলাম কারণ হচ্ছে এগুলো তোমাদের কিন্তু লাগবে অ্যাডমিশন বা জব প্রিপারেশনে, এগুলো খুব বেশি দরকার হয়। এগুলো অনেকে অ্যাডমিশনে এসেও এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হইতে পারে না, এই জন্য একটু ক্লিয়ার করাই দিলাম তোমাদের। ওকে, এরপর আসো হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং। এটা হচ্ছে তোমাদের কত নাম্বার পরিচ্ছেদ? এটা হচ্ছে 8.2, ট্রানজিস্টর বায়াসিং নীতি 8.2। এটা হচ্ছে তোমার 8.2, ট্রানজিস্টর বায়াসিং নীতি, ট্রানজিস্টর বায়াসিং রুল। ওকে,
তো এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে ট্রানজিস্টরে একটা গোল্ডেন রুল আছে। গোল্ডেন রুলটা কি? বায়াসিং রুল, সেটা হচ্ছে তোমার বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস দিতে হয়, হ্যাঁ, আর হচ্ছে বেস কালেক্টর, এখানে লিখি, আচ্ছা এখানে না লিখি, নিচেই লিখি, বেস কালেক্টর রিভার্স বায়াস দিতে হয়। মাইক্রোফোন বন্ধ করে রাখো। আচ্ছা, তো ট্রানজিস্টরের হচ্ছে একটা গোল্ডেন রুল আছে, অর্থাৎ ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করার জন্য একটা গোল্ডেন রুল, সেটা হচ্ছে বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস দিতে হয়, বা এটাকে আর বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস দিতে হয়, বেস কালেক্টর রিভার্স বায়াস দিতে হয়, এটা হচ্ছে কমন বেজের ক্ষেত্রে। কিন্তু ইউনিভার্সাল রুল হচ্ছে ইনপুটে ফরওয়ার্ড বায়াস দিতে হয় আর হচ্ছে আউটপুটে রিভার্স বায়াস দিতে হয়। ইনপুটে ফরওয়ার্ড বায়াস দিতে হয় আর আউটপুটে, সরি এখানে রিভার্স লিখে ফেলছি, এটা হবে আউটপুটে কি দিতে হবে? রিভার্স বায়াস। এটা হচ্ছে ট্রানজিস্টরের ইউনিভার্সাল রুল। কিন্তু ট্রানজিস্টরকে চারভাবে বায়াস দেওয়া যায়। বায়াসিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে রিভার্স। তো এটাকে চারভাবে দেওয়া যায়। কি কি ভাবে দেওয়া যায়? প্রথম যেটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স বায়াস। অর্থাৎ ফরওয়ার্ড রিভার্স বলতে প্রথমটা এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। ইনপুটে ফরওয়ার্ড, আউটপুটে রিভার্স বায়াস, সেটাকে বলা হয় ফরওয়ার্ড রিভার্স। এই যে এই চিত্রটা দেখতেছো, এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর, এটা একটা পিএনপি ট্রানজিস্টর। হ্যাঁ, তো দেখো এটা এন এর সাথে এন প্রান্ত এবং পি এর সাথে পি প্রান্ত যুক্ত করা হয়েছে। এর ফলে এটা একটা ফরওয়ার্ড বায়াস, এটা একটা কি বায়াস? ফরওয়ার্ড বায়াস। এরপর হচ্ছে এখানে দেখো পি এর সাথে এন যুক্ত করা হয়েছে আর এই এন এর সাথে কিন্তু আবার পজিটিভ যুক্ত করা হয়েছে, তার মানে এটা একটা রিভার্স বায়াস। এটা এই বা ইনপুটে ফরওয়ার্ড, আউটপুটে রিভার্স দেওয়া হয়েছে। সেম ভাবে এটা পিএনপি, এখানে দেখবে ইনপুটে ফরওয়ার্ড দেওয়া হয়েছে, আউটপুটে রিভার্স দেওয়া হয়েছে। তো এই অবস্থায় ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করে? এই অবস্থায় ট্রানজিস্টরটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়নে আছে, অ্যাক্টিভ রিজিয়ন। হ্যাঁ, অর্থাৎ ট্রানজিস্টরটা সক্রিয় আছে, অ্যাক্টিভ রিজিয়নে আছে এবং এই অবস্থায় হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করে? অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। ট্রানজিস্টরটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। এই রিজিয়নে কি করে? ট্রানজিস্টরটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। এরপর যেটা আছে, এরপর আমরা কি বায়াস দিতে পারি? এরপর আমরা দিতে পারি হচ্ছে তোমার ফরওয়ার্ড। হ্যাঁ, ফরওয়ার্ড আসলে কি? এই যে দেখো, এটা এনপিএন ট্রানজিস্টর, এখানে নেগেটিভ দেওয়া হয়েছে, এটা এন প্রান্ত, তার মানে, আর হচ্ছে এটা পি প্রান্ত, এখানে পজিটিভ দেওয়া হয়েছে, তার মানে এটা ফরওয়ার্ড অবস্থায় আছে। এটা দেখো, এখানে হচ্ছে পজিটিভ আছে, এখানেও পজিটিভ দেওয়া হয়েছে, এখানে এন আছে, এখানে নেগেটিভ দেওয়া হয়েছে, তার মানে এটাও ফরওয়ার্ড। সেমভাবে এখানেও ফরওয়ার্ড আছে, এখানেও ফরওয়ার্ড আছে, দেখে নিবা। হ্যাঁ, তো ইনপুটেও ফরওয়ার্ড, আউটপুটেও ফরওয়ার্ড। সেই অবস্থাটাকে বলা হয়, যদি এরকম বায়াসিং দেওয়া হয় ট্রানজিস্টরে, সেই অবস্থাটাকে বলা হয় তোমার স্যাচুরেশন রিজিয়ন। হ্যাঁ, তো অ্যাক্টিভ রিজিয়নে কি হয়? ট্রানজিস্টর অ্যাক্টিভলি কাজ করে, অর্থাৎ ট্রানজিস্টরকে কাজে লাগানোর জন্য মূলত ইনপুটে ফরওয়ার্ড, আউটপুটে রিভার্স বায়াস দেওয়া হয়। এটা হচ্ছে ট্রানজিস্টরের মূল বায়াসিং। আর ইনপুটে ফরওয়ার্ড, আউটপুটেও ফরওয়ার্ড যদি দেওয়া হয়, তাহলে ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করে? ক্লোজ সুইচ হিসেবে কাজ করে। ক্লোজ সুইচ, বন্ধ সুইচ হিসেবে কাজ করে, ক্লোজ সুইচ হিসেবে কাজ করে। বোঝা গেছে?
এরপর হচ্ছে 3 নাম্বার, যদি আমরা দেই রিভার্স 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 দিলে কি কাজ করবে? যদিও এখানে দুইটা চিত্রই আছে, একটা ফরওয়ার্ড রিভার্স, একটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স, আর একটা হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ডের চিত্র আছে। রিভার্স রিভার্সের চিত্র তোমাদের বইয়ে দেখবা, তোমার হচ্ছে ইনপুটে দেখবা রিভার্স বায়াস দেওয়া আছে, আউটপুটেও দেখবা রিভার্স বায়াস দেওয়া আছে। তো সেই অবস্থায় ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে? ওপেন সুইচের মতো কাজ করে, ওপেন সুইচ হিসেবে কাজ করে, ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে? ওপেন সুইচ হিসেবে কাজ করে। কীরকম ওপেন সুইচ ক্লোজ সুইচ কীরকম? এটা একটা ট্রানজিস্টর, হ্যাঁ এটা একটা ট্রানজিস্টর। হ্যাঁ, এখানে হচ্ছে ধরো আমি একটা বায়াসিং দিলাম, এই বায়াসিংটাকে আমি বলছি ফরওয়ার্ড বায়াস। এখানে একটা যে বায়াসিং দিলাম সেটাকে বলছি আমরা ফরওয়ার্ড বায়াস। এখানেও দিলাম ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে, এখানেও দিলাম আমরা ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, তো ফরওয়ার্ড ফরওয়ার্ড দিলে ক্লোজ সুইচ হিসেবে কাজ করে। কীভাবে ক্লোজ সুইচ কীরকম? ট্রানজিস্টর এই পুরোটা শর্ট হয়ে যাবে, ট্রানজিস্টর এখানে দেখতেছো এই পুরোটা শর্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। এটা হচ্ছে এই পাশেও ফরওয়ার্ড, এই পাশেও ফরওয়ার্ড দিলে ট্রানজিস্টর আসলে শর্ট সার্কিটের মতো কাজ করে বা ক্লোজ সুইচের মতো কাজ করে। আবার যদি আমি কি করি, দুই পাশে রিভার্স বায়াস দিই, এই পাশেও আমরা রিভার্স বায়াস দিলাম, এই পাশেও রিভার্স বায়াস দিলাম, তাহলে ট্রানজিস্টরটা আসলে কি হিসেবে কাজ করে? ট্রানজিস্টর হচ্ছে ক্লোজ সুইচ ওপেন সুইচের মতো কাজ করে, অর্থাৎ এটা ওপেন হয়ে যাবে, ট্রানজিস্টর ওপেন হয়ে যাবে, তখন কাজই করবে না। মানে ওপেন সুইচ ক্লোজ সুইচ বুঝোই তো, ক্লোজ সুইচ মানে হচ্ছে বন্ধ করা, সেটা কানেক্টেড হয়ে গেছে, ওপেন সুইচ মানে হচ্ছে খুলে দেয়া, সেটা ডিসকানেক্টেড হয়ে গেছে, এইভাবে কাজ করবে আর কি। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এরপরে লাস্ট যে বায়াসিং দেয়া হয় সেটা হচ্ছে এই প্রথম বায়াসিংয়ের উল্টা। প্রথমে উপরের ইনপুটে দেওয়া হয় হচ্ছে রিভার্স, আর আউটপুটে দেওয়া হয় ফরওয়ার্ড। তো এই বায়াসিংটা দিলে কি হয় আসলে? এই বায়াসিংটা হচ্ছে নেগলেজিবল, হ্যাঁ এই বায়াসিংটা পরিহার করা হয়। কেন? এই বায়াসিংটা দিলে ট্রানজিস্টর পুড়ে যায়, এই বায়াসিংটা দিলে ট্রানজিস্টর পুড়ে যাবে ভাইয়া, ফুট করে ফুটে যাবে। এই বায়াসিং দিলে কি হবে? ট্রানজিস্টর পুড়ে যাবে বা ফুটে যাবে। কেন? দেখো, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়নের উল্টা। অ্যাক্টিভ রিজিয়নে কি করা হয়েছে? ইনপুটে ফরওয়ার্ড বায়াস দেওয়া হয়েছে, আউটপুটে রিভার্স বায়াস দেওয়া হয়েছে। সেটা যদি তুমি উল্টা করে দাও, পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় পজিটিভ লাগাই দিলে কি হয়? তোমার এসির ক্ষেত্রে তো উল্টা হয়ে যায় সব কিছু, কিন্তু ডিসির ক্ষেত্রে পুড়ে যায়। তো এরকম হচ্ছে কানেকশন চেঞ্জ করে দিলে কিন্তু পুড়ে যাবে, এই বায়াসিংটা পরিহার করা হয়। এই তিনটা বায়াসিং ইউজ করা হয় সবচেয়ে, এই তিনটা বায়াসিং মূলত ট্রানজিস্টরে ব্যবহার করা হয়। হ্যাঁ, তার মধ্যে এটা মূলত ট্রানজিস্টরকে প্রকৃত ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। আর এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে সুইচ অন আর একটা হচ্ছে সুইচ অফের জন্য ব্যবহার করা হয়। এই দুইটা বায়াসিং সুইচ অন আর সুইচ অফের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে চালানোর জন্য ব্যবহার করা হয়, আর এটা ব্যবহার করা হয় না। এই হচ্ছে ট্রানজিস্টরের বায়াসিং রুল। ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন বলতে কি বোঝায় এটা তো আগে জানা দরকার, তাই না? ফেইথফুল অ্যাম্প্লিফিকেশনের বাংলা যদি করি, ডিরেক্ট বাংলা করি, তাহলে আসে বিশ্বাসযোগ্য বর্ধিতকরণ। সেটা আবার কি? অর্থাৎ আমরা জানি ট্রানজিস্টর আসলে কি হয়? ট্রানজিস্টর অ্যাম্প্লিফাই করে, কোনো সিগন্যালকে ছোট থেকে বড় করে বর্ধিতকরণ করে। আমরা নবম এবং দশম অধ্যায়ে দেখব আসলে ট্রানজিস্টর কিভাবে অ্যাম্প্লিফাই করে, ঠিক আছে? তো সেই অ্যাম্প্লিফিকেশনটা নিখুঁতভাবে করার জন্য, বর্ধিতকরণটা ঠিকভাবে করার জন্য তিনটা শর্ত মেনটেন করতে হয়। সেই শর্তগুলোর প্রথম যেটা, সেটা হচ্ছে তোমার জিরো সিগনালে সঠিক মানের কালেক্টর কারেন্ট, শূন্য সিগনালে বা জিরো সিগনাল এ সঠিক মানের আইসি বা কালেক্টর কারেন্ট। হ্যাঁ, জিরো সিগনালে সঠিক মানের
কালেক্টর কারেন্ট। এটা আবার কি? তো এটা কি, এটা বুঝতে হলে আমরা যাব কোথায়? এখানে দেখো, যখন কোনো সিগন্যাল আমি দেইনি, ইনপুটে কোনো সিগন্যাল দেইনি, তখনও কিন্তু একটা আউটপুট পাইছি, আর একটা আউটপুট কারেন্ট পাইছি, আর একটা আউটপুট ভোল্টেজ পাইছি। অর্থাৎ জিরো সিগন্যালে যে আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ পাইছি, সেটা দিয়েই কিন্তু আমি ডিসি লোড লাইন আঁকছি, সেটা দিয়েই কিউ ফ্যাক্টর বের করছি বা কোয়ালিটি ফ্যাক্টর আমরা বের করছি। হ্যাঁ, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো ইনপুট সিগন্যাল না দিলেও বায়াসিং দেওয়ার ফলে ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয় এবং আউটপুটে আমরা একটা কারেন্ট পেয়ে যাই। হ্যাঁ, সেটা হয় হচ্ছে আইসি ইকুয়ালস টু বিটা আইবি। হ্যাঁ, এরকম একটা সম্পর্ক আমরা পাই, আইসি ইকুয়ালস টু বিটা আইবি। হ্যাঁ, তো আমরা জিরো সিগন্যাল অবস্থায়ও একটা কালেক্টর কারেন্ট পাবো, সেটার মান কত হবে? আইসি ইকুয়ালস টু বিটা আইবি। বোঝা গেছে? এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো, হ্যাঁ, যে কোনো সময়ে মিনিমাম বেস ইমিটার ভোল্টেজ। সেটা আবার কি? দেখো এখানে যদি যাই, বেস ইমিটার ভোল্টেজ বলতে কি বোঝায়? এই যে এইখান থেকে আড়াআড়ি যে ভোল্টেজটা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার। তো এইখান থেকে এই পর্যন্ত এই আড়াআড়ি ভোল্টেজটাকে বলা হয় বেস ইমিটার ভোল্টেজ। তো যে কোনো সময় সিগন্যাল দাও আর না দাও, সিগন্যাল দেওয়া অবস্থায়ও অথবা না দেওয়া অবস্থায়ও আমি একটা মিনিমাম বেস ইমিটার ভোল্টেজ পাবো। সেটা যদি জার্মেনিয়াম হয় তাহলে আমরা পাবো 0.3 ভোল্ট, আর যদি সিলিকন হয় তাহলে পাবো 0.7 ভোল্ট। এটা কিসের মান? এই বেস ইমিটার ভোল্টেজের মান। এটা আমরা সব সময় পাবো, এটা পাইতে হবে, একটা ট্রানজিস্টরে পাইতে হবে, না পাইলে ফেইথফুল অ্যাম্প্লিফিকেশন হবেই না। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, যে কোনো সময়ে যে কোনো সময় কি? যে কোনো সময়ে মিনিমাম কালেক্টর ইমিটার ভোল্টেজ। কালেক্টর ইমিটার ভোল্টেজটা আসলে কি? কালেক্টর ইমিটার ভোল্টেজটাই কিন্তু ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজ। বোঝা গেছে? যে কোনো সময়ে আমরা একটা ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজ কিন্তু পাবো। সেটা হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে হইলে 0.3 ভোল্ট পাবো, আর সিলিকনের ক্ষেত্রে হইলে 1 ভোল্ট পাবো। হ্যাঁ, সিগন্যাল দাও আর না দাও, শুধু বায়াসিং থাকলেই একটা ট্রানজিস্টরে মিনিমাম বেস ইমিটার ভোল্টেজ পাবো। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3, সিলিকনের ক্ষেত্রে 0.7, আর হচ্ছে মিনিমাম একটা কালেক্টর ইমিটার ভোল্টেজও কিন্তু পাইতে হবে, যেটা হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3, আর হচ্ছে সিলিকনের ক্ষেত্রে 1 ভোল্ট। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3, সিলিকনের ক্ষেত্রে 1 ভোল্ট। এই তিনটা শর্ত ফিল আপ করতে হবে একটা ট্রানজিস্টরের, তাহলে ওই ট্রানজিস্টরটা নিখুঁতভাবে কোনো সিগন্যালকে অ্যামপ্লিফাই করতে পারবে। ঠিক আছে? বোঝা গেছে আশা করি। এই তিনটা শর্ত তাকে ফিল আপ কিন্তু করতেই হবে, আলাদা কোনো বিকল্প নেই হে। ঠিক আছে, বোঝা গেছে? আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমরা দেখব হচ্ছে 8 লিকেজ কারেন্টে আছে তোমার হচ্ছে 8.5-এ আলোচনা। 8.5টা আমরা 8.5, 8.6 তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। এরপর আসো হচ্ছে 8.7, যেটা হচ্ছে এই অধ্যায়ের মেইন টপিক। এই অধ্যায়ের মেইন টপিক হচ্ছে 8.7। 8.7টা কি আসলে? 8.7টা হচ্ছে মেথড অফ ট্রানজিস্টর বায়াসিং। ট্রানজিস্টর বায়াসিংয়ের 4 ধরনের মেথড আছে। ট্রানজিস্টর বায়াসিংয়ের হচ্ছে 4 রকমের মেথড আছে। এখানে 3টা ছবি দেওয়া আছে, আরেকটা ছবি 5 নাম্বার স্লাইডে এটা আছে। তো আমরা হচ্ছে এই 3টা ছবিরই ইকুয়েশন আছে এবং হচ্ছে তোমার আসে কোশ্চেন টুকিটাকি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে।
তো আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য যতটুকু আলোচনা করা দরকার করব, এবং এই 5 নাম্বার স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে খুবই বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ ট্রানজিস্টরের এই সংযোগ পদ্ধতিটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ট্রানজিস্টরের এই সংযোগ পদ্ধতিটি কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটা সম্পর্কে ডিটেইল জানবো, এর ইকুয়েশনটা দেখবো আর কি। হ্যাঁ, ট্রানজিস্টরের যে কোনো ট্রানজিস্টরের দুইটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে আইসি আউটপুট কারেন্ট, আর একটা হচ্ছে ভিসিই আউটপুট ভোল্টেজ। এই দুইটা জিনিসই তোমাকে বের করতে বলে যে কোনো ম্যাথ বা যে কোনো কিছুতেই। ওকে, ওই দুইটা জিনিস আমরা বের করা শিখবো। তার আগে এই তিনটা সম্পর্কে আমরা জাস্ট একটু ধারণা নিব। আচ্ছা, যে চিত্র দেখতেছো এটা হচ্ছে বেস রেজিস্টর মেথড। এই চিত্র ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমি জানি না, আমি একটু এঁকেই দেই। এখানে হচ্ছে একটা রেজিস্টর আছে, এটা হচ্ছে এনপিএন একটা ট্রানজিস্টর। হ্যাঁ, এখানে আরেকটা রেজিস্টর আছে, আর এখানে যে কানেকশন দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে ভিসিসি। এগুলো তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটাকে বেস রেজিস্টর মেথড বলা হচ্ছে কেন? কারণ ট্রানজিস্টরের তিনটা প্রান্ত আছে না, এটা হচ্ছে কালেক্টর প্রান্ত, এটা হচ্ছে বেস প্রান্ত, আর এটা হচ্ছে ইমিটার প্রান্ত। হ্যাঁ, তো বেজে একটা রেজিস্টর থাকে, সেটাকে বলা হয় বেস রেজিস্টর মেথড। বেজে এই মেথড, এই পদ্ধতিতেই কিন্তু এই চারটা যে পদ্ধতি আছে, এই চারটা পদ্ধতিতেই ট্রানজিস্টরকে একটা সার্কিটে সংযোগ করা হয়। এই চারটা পদ্ধতির বাইরে কিছু নাই। হ্যাঁ, তো এই পদ্ধতির মধ্যে আবার কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর আছে। কোনোটাই কমন ইমিটারকে কমন রাখা হয়, কোনোটাতে বেসকে কমন, কোনোটাতে কালেক্টরকে কমন রাখা হয়। এই তিনটার যে কোনো একটাকে কমন রেখে এই চার পদ্ধতিতেই সার্কিটে সংযোগ করা হয় ট্রানজিস্টর। এই চার পদ্ধতির বাইরে কোনো পদ্ধতি নাই। তো এটা একটা পদ্ধতি, যেটা হচ্ছে বেস রেজিস্টর পদ্ধতি। বেজে একটা রেজিস্টর লাগানো হয়, কালেক্টরে অলওয়েজ একটা রেজিস্টর থাকেই। কালেক্টরে কেন অলওয়েজ একটা রেজিস্টর থাকে দেখো, এখানে কালেক্টরের রেজিস্টার আছে, এই পদ্ধতিতেও রেজিস্টার আছে, এই পদ্ধতিতেও রেজিস্টার আছে, এবং লাস্টে যে পদ্ধতি আছে এটাতেও কিন্তু কালেক্টরে একটা রেজিস্টার আছে। তো সব কালেক্টরে রেজিস্টার থাকতেই হয়, কারণ আমি এখান থেকে আউটপুটটা নেই। এই যে আউটপুটটা দেখতেছো ভিসিই, কালেক্টরে রেজিস্টার না থাকলে এই ভিসিই আউটপুটটা আমরা পাবোই না, কোনোভাবেই আমরা পাবো না। ঠিক আছে, তো এই জন্য বেজে একটা এক্সট্রা রেজিস্টার লাগানো হয়, এই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় বেস রেজিস্টর মেথড। হ্যাঁ, এর আড়াআড়িতে যে ভোল্টেজটা পাই সেটাকে বলা হয় ভিবিই। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে ভিবিই। আর এই পয়েন্ট থেকে এই পর্যন্ত যে ভোল্টেজটা পাই সেটাকে বলা হচ্ছে ভিসিই। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। হ্যাঁ, আর হচ্ছে এখানে যে কারেন্টটা পাই সেটাকে বলা হয় আইসি। এই যে আইসি কারেন্ট, এটাকে বলা হয় আউটপুট কারেন্ট। ঠিক আছে, তো এটা একটা পদ্ধতি গেল বেস রেজিস্টর মেথড। এরপরে যে মেথডে যাব আমরা সেটা হচ্ছে, এটাকে বলা হয় কালেক্টর ফিডব্যাক। ছোটবেলায় আমার অনেক ভুল হইতো, বুঝছো, বি আর ডি, বিকে লিখতাম ডি আর ডিকে লিখতাম বি। এটা প্রচুর ভুল হইতো ছোটবেলায়, এখনও টুকিটাকি হয় আর কি। যাই হোক, কালেক্টর ফিডব্যাক মেথড আসলে কি? ফিডব্যাক বলতে কি বোঝায়? ফিডব্যাক হচ্ছে, আমরা যদি এখানে যাই, ফিডব্যাক বলতে কি বোঝায় আমি যদি দেখাই, ফিডব্যাকটা হলো, এটা একটা সিস্টেম। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে ইনপুট দেয়া হচ্ছে, এবং এখান থেকে আউটপুট নেওয়া হচ্ছে। তো এটা একটা লিনিয়ার সিস্টেম বা উইদাউট ফিডব্যাক সিস্টেম। আমি যদি একটা কাজ করি, এখানে আউটপুট থেকে একটা অংশ ইনপুটে যদি আমি আবার প্রেরণ করি, হ্যাঁ, আউটপুট থেকে একটা অংশ নিয়ে এসে, হ্যাঁ, আউটপুট থেকে যদি একটা অংশ নিয়ে আসি সিস্টেমের, এবং সেটাকে আবার ইনপুটে অ্যাড করি, তাহলে সেই সিস্টেমটাকে বলা হয় ফিডব্যাক। হ্যাঁ, কোনো সিস্টেম আউটপুট থেকে নিয়ে এসে ইনপুটে অ্যাড করার পদ্ধতিকে বলা হয় ফিডব্যাক সিস্টেম। তো এখানে কালেক্টর ফিডব্যাক কেন বলা হচ্ছে দেখো, এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল। হ্যাঁ, এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল, এটাকে সি বলা হচ্ছে, এটা হচ্ছে বেস টার্মিনাল, এটা হচ্ছে ইমিটার টার্মিনাল। ঠিক আছে, তো এই কালেক্টর থেকে দেখো, এই কালেক্টর থেকে বেজে একটা রেজিস্টর নেওয়া হয়েছে। এই বেজ রেজিস্টর কিন্তু ডিরেক্ট হচ্ছে তোমার ভিসিসি থেকে নেওয়া হয়েছে, যেখান থেকে কালেক্টর আসছে।
যেখান থেকে কালেক্টর আসছে সেখান থেকেই কিন্তু তোমার বেইজের প্রান্তটা বা বেইজ ভোল্টেজটা নেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখো এই জায়গায় ফাঁকা আছে, এই জায়গায় কিন্তু কিছু নেওয়া হয় নাই, মানে ভিসিসি থেকে কানেকশন না নিয়ে ফিডব্যাক করে নেওয়া হয়েছে, অর্থাৎ কালেক্টর থেকে একটা প্রান্ত বের করে বেজে ঢুকানো হয়েছে। এই জন্য এই মেথডটাকে বলা হয় কালেক্টর ফিডব্যাক মেথড। হ্যাঁ, তোমার হচ্ছে বেজ রেজিস্টর মেথডেও ইমিটার রেজিস্ট্যান্স থাকে না, আর কালেক্টর ফিডব্যাক মেথডেও কিন্তু ইমিটারে রেজিস্ট্যান্স থাকে না। হ্যাঁ, এবং লাস্টলি যেই মেথড সেটাকে বলা, এটা হচ্ছে 4 নাম্বার মেথড। 3 নাম্বার মেথডটা আমরা একটু পরে আসব। 4 নাম্বার যে মেথড সেটাকে বলা হয় ইমিটার ফিডব্যাক মেথড, বা ইমিটার ফিডব্যাক বায়াস বলা ঠিক হবে না, ইমিটার ফিডব্যাক মেথড। হ্যাঁ, বায়াসও বলা যায়, বলা ঠিক হবে না, ভুল কথা, বায়াসও বলা যায়। ইমিটার ফিডব্যাক বায়াস বা ইমিটার ফিডব্যাক মেথড, বায়াসিং মেথড আর কি। হ্যাঁ, বায়াসিং মেথড এভাবে বললে সুন্দর শোনায়। তো এটাতে কি করা হয় দেখো, এটাতে তোমার হচ্ছে এই দুইটা মেথডে কিন্তু ইমিটারে কোনো রেজিস্ট্যান্স ছিল না, এখানে হচ্ছে তোমার ইমিটারে রেজিস্ট্যান্স লাগানো হয়। এবং এখানে যদিও এই সার্কিটে দেয়া নাই, এই সার্কিটে হচ্ছে তোমার এই জায়গায় কিন্তু এই যে এই আউটপুট ভিসিসি যুক্ত থাকে হচ্ছে ইমিটারের সাথে। ভিসিসিটা আসলে ইন্টারনালি সার্কিটে দেখানো না হলেও ইন্টারনালি ভিসিসি এই আরই এর সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইমিটার ফিডব্যাক। এই দুইটাতে কিন্তু ইমিটারের রেজিস্ট্যান্স নাই, ফিডব্যাকও নেওয়া হয় নাই। দেখো এখানে কিন্তু কোনোটাতেই গ্রাউন্ড করা নাই, যদিও সবগুলোতে গ্রাউন্ড লজিক্যালি করা থাকে, কিন্তু এটাতে স্পেশালি ইমিটারে হচ্ছে বায়াসিং দেওয়া হয়, এবং আউটপুট থেকে অর্থাৎ ইনপুট ভোল্টেজ থেকে, ইনপুট বায়াসিং ভোল্টেজ থেকে এই ভিসিসি থেকে ইমিটারে ফিডব্যাক নেওয়া হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে ইমিটার ফিডব্যাক মেথড। তো আশা করি এই 3টা মেথড ক্লিয়ার হইছো। 4 নাম্বার যে মেথড আছে সেটাকে বলা হয় হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড। 4 নাম্বার যে মেথড সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড। এই মেথডটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, এই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড, এই মেথডটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, এটাকে প্রথম কথা হইলো এটাকে কেন ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড বলা হচ্ছে, কেন এটাকে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড বলা হচ্ছে। তো দেখো অন্যান্য মেথডে, এর আগের মেথড যেগুলো আমরা দেখছি, এই মেথডগুলায় তোমার হচ্ছে এখানে আরসি ছিল আরবি, মানে হচ্ছে ভিসিসি থেকে নেওয়া হয়েছে, এখানে হচ্ছে ভিসিসি থেকে আইসি নেওয়া হয়েছে, ফিডব্যাক করে আরবিও নেওয়া হয়েছে, এখানেও সেম ভিসিসি থেকে আরবি আরসি নেওয়া হয়েছে। কিন্তু এই মেথডটা দেখো এখানে একটা রেজিস্ট্যান্স, এখানেও একটা রেজিস্ট্যান্স, এখানেও একটা রেজিস্ট্যান্সই আছে, কিন্তু এই মেথডে দেখো এই বি প্রান্তে বা বেস প্রান্তে হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, তো বেজে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটার ড্রপ, এই যে ভিসিসি থেকে, এই ভিসিসি থেকে যে ভোল্টেজটা এদিকে আসে, এইদিকে অর্ধেক আসে, এইদিকে কিছু অংশ আছে, অর্ধেক বলা যায় না, অর্ধেক বললে বিষয়টা লিমিটেড হয়ে যায়, অর্ধেক আসলে অ্যাকচুয়ালি আসে না। তো এই প্রান্ত দিয়ে যে ভোল্টেজটা ঢুকে, হ্যাঁ, সেটার কিছু অংশ এই R1-এ ড্রপ হয়, কিছু অংশ হচ্ছে এই R2-তে ড্রপ হয়। R1-এ যেটা ড্রপ হয় সেটাকে বলা হচ্ছে V1, R2-তে যেটা ড্রপ হয় সেটাকে বলা হচ্ছে V2। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে আরও সুবিধার্থে, ইকুয়েশন বের করার সুবিধার্থে এটাকে আমরা আরেকটু সিম্পলিফাইড করে আঁকতে পারি। এটা আসলে দেখতে এরকম, এটা আসলে দেখতে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার R2, এটা হচ্ছে R1, যে কোনো একটা দিলেই হয়। আর এর আরআরই যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে V2, এর আরআরই যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে V2, আর এটা হচ্ছে ভিসিসি। এই চিত্রটাই আসলে এই চিত্র, এটা হচ্ছে RE, এটা RC। হ্যাঁ, এই দুইটা আসলে প্যারালালে কানেক্টেড থাকে। হ্যাঁ, দুইটার এক প্রান্ত একটার সাথে আর আরেক প্রান্ত অন্য দুইটা প্রান্তর সাথে যুক্ত আছে। হ্যাঁ, এটাকে মুচড়ায়া আমি নিচে নিয়ে আসছি, এটাকে মুচড়ায়া, এটাকে তুমি বলো হচ্ছে R1। হ্যাঁ, এটাকে বলো R1, এটাকে বলো R2, এটাকে আমরা R1 বললাম, এটাকে বললাম R2। ঠিক আছে,
R2 বললাম, তাহলে এই জিনিসটাকে মুচড়ায়া আমি এই R2 এর পাশে বসাই দিছি এবং এখান থেকে যে ভোল্টেজটা পাচ্ছি সেটাকে বলছি আমরা V2। তো আমার মূলত বের করা দরকার হচ্ছে কোনো ইকুয়েশনে এর আগে যেই মেথডগুলো দেখছি সেই মেথডগুলোতেও তোমার বইয়ে দেখবা আইসি আর ভিসিসি বের করছে। হ্যাঁ, তো এই মেথডেও আইসি ভিসিসি আমরা বের করে দেখাবো, কারণ এই কোয়েশ্চেনটা রচনামূলক হিসেবে আসে। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড বর্ণনা করো, চিত্র এঁকে বর্ণনা দাও এর অপারেশন। তো তখন আমার আইসি ভিসিসি কিন্তু বের করতে হবে। তো কিভাবে বের করা যায়? তো আইসি ভিসিসি বের করতে গেলে আমার প্রথমে বের করতে হবে এই V2 এর মান। V2 এর মানটা আমরা কিভাবে বের করব? V2 এর মানটা আমরা বের করব হচ্ছে এই প্রান্তে হচ্ছে আমরা VDR প্রয়োগ করে, VDR বা ভোল্টেজ, এখানে কি প্রয়োগ করবে, একটা হচ্ছে CDR থাকে আর একটা হচ্ছে VDR, কারেন্ট ডিভাইডিং রুল, আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডিং রুল। তো VDRটা কি? VDR হচ্ছে তোমরা যারা হচ্ছে সার্কিট 1 ক্লাস করছো আমার, তারা জেনে থাকবা যে আসলে VDRটা হলো হচ্ছে VDR এর সূত্র হচ্ছে শাখা কারেন্ট। আমরা শাখা কারেন্টকে ধরে নিচ্ছি হচ্ছে V2, শাখা কারেন্টকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে V2। হ্যাঁ, VDR এর সূত্র আমি লিখতেছি, মানে সূত্র অনুযায়ী এই কি বলে সার্কিটটা সমাধান করতেছি। তো VDR এর সূত্র হচ্ছে শাখা কারেন্ট, লিখেই দেই, শাখা কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে মোট কারেন্ট, শাখা ভোল্টেজ, শাখা ভোল্টেজ ইকুয়ালস টু মোট ভোল্টেজ বা টোটাল ভোল্টেজ, মোট ভোল্টেজ বা টোটাল ভোল্টেজ ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স, মানে যেই শাখার ভোল্টেজ নির্ণয় করতেছি ওই শাখার আর ডিভাইডেড বাই মোট আর, মোট রেজিস্ট্যান্স, এই হচ্ছে VDR। হ্যাঁ, তাহলে V2টা কি? V2টা কি? V2 হইল শাখা ভোল্টেজ, যেখানে লিখছি V2 ইকুয়ালস টু কি হবে, মোট ভোল্টেজ। মোট ভোল্টেজ এখানে ভোল্টেজ সোর্স হচ্ছে VCC, তো মোট ভোল্টেজ হচ্ছে VCC ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স। ওই শাখার রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়? ওই শাখার রেজিস্ট্যান্স মানে হচ্ছে যেই শাখার ভোল্টেজটা আমি বের করতেছি, এখানে হচ্ছে মূলত V2টা হচ্ছে R2 এর ভোল্টেজ, এই জন্য এখানে R2 লেখো, এখানে R1 লেখো, তাইলে বুঝতে সুবিধা হবে। V1টা ছিল R1 এর ভোল্টেজ আর V2টা ছিল R2 এর ভোল্টেজ। হ্যাঁ, তো VDRটা কি হবে? তাহলে এখানে কি হবে, এখানে ওই শাখার ভোল্টেজ বলতে আমি যেহেতু শাখা ভোল্টেজটা বের করতেছি R2 এর, এজন্য ওই শাখার ভোল্টেজ বলতে R2 বসবে, ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্স কোনটা, একটা হচ্ছে R1 প্লাস আরেকটা R2, মোট আর কোনটা, R1 প্লাস R2, বুঝা গেছে? R1 প্লাস R2। তো এই হচ্ছে ভোল্টেজ, তোমার হচ্ছে V2 বের করলাম আমরা কি বের করলাম, V2 বের করলাম, জাস্ট আমরা V2 বের করে ফেললাম। V2 কেন বের করলাম আসলে? কারণ আমি এই জায়গায় KVL দিব, এই জায়গায় আমরা KVL দিব, এটাকে আমরা L1 বা লুপ 1 ধরি। এখন KVL দাও, KVL অ্যাট লুপ 1। হ্যাঁ, লুপ 1-এ যখন আমরা KVL দিব, KVLটা হবে এই জায়গার যে ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে V2। হ্যাঁ, V2, আর তারপর হচ্ছে কি ভোল্টেজ আছে, VBE। V2 ইকুয়ালস টু কি হবে, এই জায়গায় KVL দিলে যেটা আসবে, V2 ইকুয়ালস টু VBE প্লাস IE RE। হ্যাঁ, তো KVL মানে হচ্ছে একটা লুপের টোটাল ভোল্টেজের যোগফল শূন্য হয় আর কি, মোট ভোল্টেজের যোগফল। তো এখানে সাপ্লাই দিচ্ছে হচ্ছে V2 এই জন্য আমরা আগে বের করে ফেলছি। V2 আমরা কি করছি, V2 আগে বের করে ফেলছি, V2 আগে বের করে ফেলছি। এই V2-র মান আমরা তো এখানে ম্যাথ করতেছি না, ম্যাথ করলে ডিরেক্ট মান বসাইতাম, আমি জাস্ট হচ্ছে ইকুয়েশনটা বার করতেছি, জাস্ট এই ইকুয়েশন দিয়েই কিন্তু যাতে ম্যাথ করতে পারি, এই ইকুয়েশনগুলো বের করার অর্থ এই ইকুয়েশনগুলো দিয়েই আমার ম্যাথ সলভ করতে হবে। তো এই জায়গায় যদি আমি KVL দেই, KVL দিলে আমরা এটা পাবো, KVL দিলে এই সমীকরণটা পাবো। কিভাবে পাবো, মোট ভোল্টেজ, তো এটা একটা ভোল্টেজ, তাই না?
এটা একটা ভোল্টেজ, এটা একটা ভোল্টেজ, আর এই রেজিস্ট্যান্সে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে কেভিএল দিলে আমরা 3টা ভোল্টেজ পাবো, সেটাই লিখছি আমি, V2 ইকুয়ালস টু VBE প্লাস IE RE। হ্যাঁ, তো এখান থেকে আমি IE এর মানটা বের করব জাস্ট। IE আসলে হ্যাঁ, এটা একটু ম্যাজিকটা একটু পরেই বলছি আমি তোমাদের। V2 মাইনাস VBE ডিভাইডেড বাই V2 মাইনাস VBE ডিভাইডেড বাই RE। হ্যাঁ, এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে IE এর মান। তো আমার বের করতে হইতো কি, একটা হচ্ছে IE বের করতে হইতো, আর একটা হচ্ছে IC বের করতে হইতো। এই দুইটা জিনিস আমাকে বের করতে হইতো। তো এটা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথডের সুবিধা হইল IE ইকুয়ালস টু IC লেখা যায়। ভোল্টেজ, এটা শুধু এই মেথডের ক্ষেত্রে, ওই 3টা মেথডের ক্ষেত্রে না। এই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথডের ক্ষেত্রে সূত্র হলো IE ইকুয়ালস টু IC। তো আমি IE এর মান পাইছি, তাহলে এটাকেই আমরা IC বলে দিতে পারি। VBE V2 মাইনাস VBE ডিভাইডেড RE। ওকে, তো এটা হচ্ছে আমরা একটা মান পাইলাম। আমার দুইটা মান বের করতে হয়, একটা হচ্ছে IC এর মান বের করতে হয়, আর একটা হচ্ছে VCE এর মান বের করতে হয়। তো আমি প্রথমে V2 এর মান বের করছি, VDR দিয়ে V2 এর মান বের করছি, প্রথম কথা। দ্বিতীয় আমরা কি বের করছি? দ্বিতীয় আমরা হচ্ছে এই জায়গায় KVL দিয়ে এই সমীকরণ পাইছি, সেখান থেকে IE বের করছি। আর ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথডের ক্ষেত্রে আমরা জানি IC ইকুয়ালস টু IE, তো সেই IE ইকুয়ালস টু আমরা IC বসাই দিছি। এটা একটা মান আমার দরকার, IC বের করা দরকার ছিল, সেটা আমরা বের করে ফেলছি। এরপরে হচ্ছে আমার কি বের করা দরকার? এখন আমার বের করা দরকার হচ্ছে VCE বের করা দরকার। VCE বের করতে গেলে আমি জাস্ট কি করব জানো? আমি জাস্ট এগুলো সব মুছে ফেলো। হ্যাঁ, আমি জাস্ট কি করব, এখান থেকে এই পর্যন্ত একটা লম্বালম্বি KVL দিব। সেটাকে বলছি আমরা KVL অ্যাট আউটপুট লুপ। আউটপুট লুপে KVL দিলে আমরা VCE পেয়ে যাব। তা আউটপুটে KVL দাও। প্রথম ভোল্টেজ কোনটা আছে? এখানে প্রথম ভোল্টেজ আছে VCC, এটাই সাপ্লাই ভোল্টেজ। এখানে হচ্ছে এর আগে সাপ্লাই ভোল্টেজ ছিল হচ্ছে V2, এই জন্য আমরা প্রথমে V2 ইকুয়ালস টু লিখছি। KVL এভাবে দেওয়া যায়। KVL যদি বুঝো তাহলে এই ইকুয়াল এগুলো জিনিস বুঝবা। হ্যাঁ, এগুলো এক্সট্রা করে বুঝাইতে হবে না তোমাদের। হ্যাঁ, এটাকে V2 মাইনাস VBE মাইনাস IE RE ইকুয়ালস টু 0 আমি এইভাবেও লিখতে পারতাম। V2 মাইনাস VBE মাইনাস IE RE ইকুয়ালস টু 0 এভাবেও কিন্তু আমি কি করতে পারতাম? লিখতে পারতাম, তাই না? কিন্তু আমি জাস্ট মাইনাসগুলো মাইনাস 0 না দিয়ে, মাইনাস ইকুয়ালস টু 0 না দিয়ে জাস্ট মাইনাসগুলো এই পাশে পার করেছি দিছি ডিরেক্টলি। সেমভাবে আমি এখানে VCC ইকুয়াল টু লিখলাম, মাইনাসগুলো এই পাশে পার করে দিব। VCCর পরে কি আছে? এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যেহেতু আমি এই দিক দিয়ে KVL দিব, তার মানে এখানে একটা ড্রপ হবে, যার ভোল্টেজটা, যার কারেন্টটা কত? IC। হ্যাঁ, আর এই জায়গার কারেন্টটা কত? IE। এই জায়গার কারেন্টটা IE ছিল, এই জন্য IE RE নিছি। আর এই জায়গার কারেন্টটা IC, এই জন্য আমরা কি নিব? IC RC নিব। হ্যাঁ, এটা একটা ভোল্টেজ গেল। তারপর এই মাঝ বরাবর একটা ভোল্টেজ পাই, সেটাই মূলত আউটপুট ভোল্টেজ, সেটা হলো প্লাস VCE। হ্যাঁ, পাইলাম প্লাস, আরেকটা নিচে একটা শেষ প্রান্তে একটা রেজিস্ট্যান্স আছে, যেটাকে বলা হচ্ছে IE RE। হয়ে গেছে? প্রায় হয়ে গেছে, পুরোপুরি হয় নাই এখনো। এটা এভাবেই রাখো। তো আমরা জানি হচ্ছে কি বলে, ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে IC ইকুয়ালস টু IE লেখা যায়। তো এখানে তো IC লেখা আছে, এই জায়গাটা আমরা IC লিখে দিলাম। ধরো আমরা IC লিখে দিলাম, এই জায়গাটায় কি লিখে দিলাম? IC লিখে দিলাম। যদি এই জায়গায়, যেহেতু IC ইকুয়ালস টু IE, এই জায়গায় IE না লিখে IC লিখে দিলাম। ধরো একই কথাই তো, ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে দুইটা একই লেখা যায়। তাহলে IC এখান থেকে কমন গেলে এখানে থাকবে হচ্ছে RC প্লাস RE। এই জায়গায় থাকবে কি? RC প্লাস RE প্লাস VCE। হ্যাঁ, এখন আমার তো দরকার VCE, অতএব VCE ইকুয়ালস টু কি হবে? VCE ইকুয়ালস টু হবে হচ্ছে VCC মাইনাস IC RC প্লাস RE, তাই না? RC প্লাস RE। তো এই হচ্ছে 2 নাম্বার।
অর্থাৎ আউটপুট ভোল্টেজের মানটা পাইলাম। আমরা আউটপুটে কারেন্টের মানটা বের করছি কিছুক্ষণ আগে, এখন আমার আউটপুট ভোল্টেজের মানটা আমরা পেয়ে গেছি। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করবা টেলিগ্রাম গ্রুপে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো, এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে।